নমস্তে। নমস্তে। থাইল্যান্ড, হাসির দেশ, খুশির দেশ। থাইল্যান্ড, সাদা হাতির দেশ। থাইল্যান্ডে একাধারে যেমন আছে অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যেমন সমুদ্র সৈকত, পাহাড়, তেমনি সুন্দর সুন্দর বৌদ্ধ মন্দির এবং প্রাসাদও রয়েছে। থাইল্যান্ডবাসীরা কিন্তু ভীষণ ফ্রেন্ডলি। আপনি হয়তো এর আগেও আমার আগের ভিডিওতে আমার কাছে শুনে হবেন যে থাইল্যান্ডবাসীরা ভীষণ ভালো এবং হেল্পফুল। তাদের ব্যবহারও ভীষণ বন্ধুত্বপূর্ণ এবং তারা তাদের পর্যটকদের বিষয়ে ভীষণ সজাগ। আর থাইল্যান্ড হলো মধ্যবিত্ত ভারতীয় পর্যটকদের জন্য স্বপ্নের বৈদেশিক ভ্রমণ। আর বাকি সকল মধ্যবিত্ত ভারতীয় পর্যটকদের মতনই থাইল্যান্ড ছিল আমাদেরও প্রথম বিদেশ ভ্রমণ। এখানে আমাদের এক মিশ্র অভিজ্ঞতা হয়েছিল। একাধারে আমরা প্রচণ্ড আনন্দিত ও উত্তেজিত ছিলাম প্রথমবার ভারতের বাইরে বিদেশে যাওয়ার জন্য। অন্যদিকে বিদেশ যাওয়ার পদ্ধতি সম্পর্কে আমরা ভীষণ টেনসড এবং নার্ভাস ছিলাম। তবে এয়ারপোর্টে পৌঁছে যখন সমস্ত প্রসিডিওর কমপ্লিট করলাম তখন বুঝতে পারলাম যে এই সমস্ত কিছু কিন্তু খুবই সহজ ছিল। আর আমাদের ইমিগ্রেশনও কিন্তু ভীষণ সহজ ছিল। মাত্র 1 ঘন্টার মধ্যেই আমাদের ভিসা হয়ে গিয়েছিল। আমাদের 10 দিনের ছুটির দিনের মধ্যে 8 দিন আমরা থাইল্যান্ডে ছিলাম। আমরা এই ট্যুরের সমস্ত কিছু নিজেরাই প্ল্যান করেছিলাম। টিকিট, ভিসা, হোমস্টে, ট্যুর বুক, মানি এক্সচেঞ্জ সবকিছু আমরা নিজেরাই করেছিলাম। আমরা কিছু কিছু প্ল্যান তো পারফেক্ট করেছিলাম, বাট কিছু কিছু জায়গায় একটু ভুলও করেছিলাম, যার ফলে আমাদের খরচটা একটু বেড়ে গিয়েছিল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের 8 দিনের থাইল্যান্ড ভ্রমণ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সেই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকেও আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো একটু ইমপ্রুভ করলে ট্যুর প্ল্যানটা আরেকটু ভালো হবে। এবং হোমস্টে সিলেক্ট করার ব্যাপারে কি কি জিনিস মাথায় রাখতে হবে এবং ট্রাভেল করার জন্য কিরকম ট্রান্সপোর্ট ইউজ করবেন সেটাও আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। এই ভ্রমণে ব্যাংকক যাওয়ার জন্য আমরা আমাদের বিমান যাত্রা শুরু করেছিলাম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। হ্যাঁ, আমরা ব্যাংকক থেকে আমাদের ভ্রমণ শুরু করেছিলাম, কিন্তু আপনি ফুকেট থেকেও আপনার ভ্রমণ শুরু করতে পারেন। ফুকেটে আমাদের আরো অনেক পর্যটকদের সঙ্গে দেখা হয়েছিল যারা সরাসরি ফুকেট থেকেই ওনাদের ভ্রমণ শুরু করেছিলেন। আমরা বিমানে ভারতীয় সময় অনুসারে রাত 12:30টায় কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিলাম এবং আমরা ব্যাংককের ডন মেয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলাম ভারতীয় সময় অনুসারে রাত 3টায় এবং থাইল্যান্ডের সময় অনুসারে রাত 4:30টায়, অর্থাৎ ভোর 4:30টায়। ব্যাংককে পৌঁছে সবার প্রথম আমরা করিয়েছিলাম আমাদের ভিসা অন অ্যারাইভাল, যেটা খুবই সহজ প্রসিডিওর ছিল। এরপরে আমাদের ইমিগ্রেশন হলো, যেটাও অত্যন্ত সহজ ছিল। এরপরে আমরা আমাদের লাগেজ কালেক্ট করলাম। আর হ্যাঁ, ভিসা আর ইমিগ্রেশন হওয়ার পরেই কিন্তু আপনি আপনার লাগেজ হাতে পাবেন। এরপরে আমরা এয়ারপোর্ট থেকে একটা সিম কার্ড কিনেছিলাম। আমরা এয়ারপোর্ট থেকে সিম কার্ড নিয়েছিলাম, কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম এটা আমাদের প্রথম অভিজ্ঞতা ছিল, তাই আমরা অন্য অপশনগুলো সম্পর্কে জানতাম না। কিন্তু আমার মনে হয় বেস্ট অপশন হলো ই সিম কার্ড। এছাড়া আপনি আপনার এক্সিস্টিং সিম কার্ডেও ইন্টারন্যাশনাল প্যাকেজ ভরিয়ে নিয়ে যেতে পারেন। এটাও একটা খুব সুবিধাজনক অপশন। আপনি এয়ারপোর্টের বাইরে বিভিন্ন দোকান থেকে বা ব্যাংককের কোনো মল থেকেও কিন্তু সিম কার্ড নিতে পারেন, তাতে আপনার সিম কার্ড একটু সস্তা পড়বে। আমরা এয়ারপোর্ট থেকে সিম কার্ড নিয়েছিলাম কারণ আমাদের ক্যাব বুক করতে হতো, আর ক্যাব বুক করার জন্য দরকার ছিল একটা লোকাল সিম কার্ড, থাইল্যান্ডের লোকাল সিম কার্ড। আমরা এয়ারপোর্টের ওয়াইফাই থেকেই গ্র্যাব অ্যাপ ডাউনলোড করে আমাদের ক্যাব বুক করেছিলাম। এয়ারপোর্টে ক্যাব বুক করার মাত্র 1 মিনিটের মধ্যেই আমাদের ক্যাব চলে এসেছিল। আর এই ক্যাব ধরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টেতে, যেটা ডন মেয়ং আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে ছিল। আমরা ডন মেয়ং আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই আমাদের হোমস্টে সিলেক্ট করেছিলাম।
কিন্তু এটা আমাদের একটা ভুল ছিল, কারণ আমাদের হোমস্টে যেখানে ছিল সেখানে পাবলিক ট্রান্সপোর্ট অতটা অ্যাভেলেবেল ছিল না। ফলত আমাদের হোমস্টে থেকে যে কোনো জায়গায় যেতে খরচ অনেকটা বেশি পড়ে যেত। কিন্তু ব্যাংকক সিটি কিন্তু বেশ ডেভেলপড, এখানে মেট্রো, বাস সবকিছুর কিন্তু সুবিধা রয়েছে। কাজেই আমি আপনাদেরকে সাজেস্ট করব এয়ারপোর্টের কাছে না নিয়ে শহরের ভেতরে কোনো হোমস্টে সিলেক্ট করতে। তাতে আপনি পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারবেন এবং তাতে আপনার খরচ অনেকটা কমে যাবে। যেমন আমাদের হোমস্টে থেকে গ্র্যান্ড প্যালেস যেতে 500 ভাট লাগতো ক্যাবে, ফিরতেও 500 ভাট, অর্থাৎ 1000 ভাট শুধু যাওয়া আসার জন্য একদিনে, যেটা ভারতীয় টাকায় প্রায় 2500 টাকার কাছাকাছি। বেশ অনেকটাই বেশি শুধু ট্রান্সপোর্ট খরচ হিসাবে। আমরা সারা রাত জার্নি করে এসেছিলাম, তাই আমরা হোমস্টেতে পৌঁছে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম আর 4 ঘন্টা ঘুমানোর পর উঠে বেরিয়ে পড়লাম গ্র্যান্ড প্যালেস দেখতে যাওয়ার জন্য। আমরা ব্যাংককে ঘোরার জন্য শুধুমাত্র 2 দিনই রেখেছিলাম, কিন্তু ব্যাংকক ঘোরার জন্য 2 দিন যথেষ্ট নয়। ব্যাংককের সব জায়গা মাত্র 2 দিনে ঘুরে দেখা সম্ভব নয়, আর আমরা শুধুমাত্র 2 দিন রেখেছিলাম, তার ফলে আমাদের ট্যুর খুব হেক্টিক হয়ে গিয়েছিল। আমার মতে ব্যাংকক শহরটাকে ভালো করে ঘুরে দেখার জন্য আপনার ন্যূনতম 3 দিন এবং সর্বাধিক 5 দিন সময় লাগবে, আর সব মার্কেটগুলো ঘুরে দেখার জন্য আরো 1 দিন রাখতে পারেন। মোটামুটি 4 দিন তো দরকারই ব্যাংককের সব জায়গা ঘুরে দেখার জন্য। আমরা ব্যাংককের সময় অনুসারে ভোর 4:30টায় ল্যান্ড করেছিলাম এয়ারপোর্টে। এরপরে ভিসা আর ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করতে আরো 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লেগেছিল। মোটামুটি 6টার দিকে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েছিলাম এবং 7টার মধ্যে আমরা আমাদের হোমস্টেতে অর্থাৎ ঘরে পৌঁছে গিয়েছিলাম। হোমস্টেতে পৌঁছে আমরা 4 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর 11টার সময় উঠে একটু ফ্রেশ হয়ে 12টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম ব্যাংকক ঘোরার জন্য। হোমস্টে থেকে বেরিয়ে আমরা গ্র্যাব অ্যাপ থেকে একটা ক্যাব বুক করে চলে এসেছিলাম গ্র্যান্ড প্যালেস দেখার জন্য। আমাদের হোমস্টে থেকে ক্যাবে করে গ্র্যান্ড প্যালেস আসতে আমাদের 500 ভাট লেগেছিল। সেদিন আমাদের গ্র্যান্ড প্যালেস পৌঁছতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য ক্যাব থেকে নেমে সোজা আমরা গ্র্যান্ড প্যালেস দেখতে চলে গিয়েছিলাম। গ্র্যান্ড প্যালেস দেখে আমরা ওখানকার একটি স্থানীয় থাই রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম। দুপুরের খাবার খেয়ে আমরা ওয়াটফো দেখতে গিয়েছিলাম। গ্র্যান্ড প্যালেসের মধ্যে একটি এমারেল্ড বুদ্ধার মন্দির রয়েছে, আর ওয়াটফো হলো রেক্লাইনিং বুদ্ধা মন্দির। এই দুটি বুদ্ধ মূর্তি কিন্তু অসাধারণ সুন্দর ছিল। এরপরে আমরা একটা টুকটুক রিজার্ভ করে চলে গিয়েছিলাম চায়না টাউন নাইট মার্কেট দেখতে। ব্যাংককের মূল আকর্ষণ হলো এই নাইট মার্কেট বা নৈশ বাজার বা নৈশ জীবন। আর শুধু ব্যাংককের নয়, পুরো থাইল্যান্ডের মূল আকর্ষণ হলো এই নৈশ জীবন। ওই দিন আমরা চায়না টাউন নাইট মার্কেটে খুব ভালো মতন ঘুরেছিলাম এবং থাইল্যান্ডের কিছু স্থানীয় খাবার ট্রাই করেছিলাম। ব্যাংককের এই নাইট মার্কেট বা নৈশ জীবন সত্যি আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। পরের দিন ভোরবেলা আবার আমরা আমাদের হোমস্টের সামনে থেকে ক্যাব বুক করেছিলাম, কিন্তু এবার আমরা ব্যবহার করেছিলাম বোল্ট অ্যাপ এবং পৌঁছে গিয়েছিলাম গ্র্যান্ড প্যালেসের উল্টো দিকের রাস্তায়। আর গ্র্যান্ড প্যালেসের উল্টো দিকে টিকিট কাউন্টার থেকে ফেরি বুক করে চাও ফ্রায়া রিভার অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছিলাম ওয়াট অরুণ। ওয়াট অরুণ নাম থেকেই বোঝা যাচ্ছে এটা সূর্য দেবতার মন্দির। ওয়াট অরুণ মন্দির কিন্তু থাই ভাস্কর্যের এক অভূতপূর্ব নিদর্শন। সেদিন আমরা ওয়াট অরুণ দর্শন করে একটা স্থানীয় রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ সেরে একটা টুকটুক বুক করে চলে গিয়েছিলাম তালিংশাং ফ্লোটিং মার্কেট দেখতে। ব্যাংককের এই ফ্লোটিং মার্কেটগুলো কিন্তু একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। আপনি যদি ব্যাংকক ঘুরতে আসেন তাহলে আপনার এই ফ্লোটিং মার্কেটগুলো ঘুরে অবশ্যই দেখা উচিত। ফ্লোটিং মার্কেটে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক সস্তায় পাবেন। ফ্লোটিং মার্কেটে কিন্তু আপনি নৌকা ভ্রমণের অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারবেন। আর আমরা যখন ফ্লোটিং মার্কেট পৌঁছেছিলাম তখন ফ্লোটিং মার্কেট প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল, ফলত সেই সময় নৌকা ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় আমরা ফ্লোটিং মার্কেটে নৌকা ভ্রমণ করতে পারিনি। কিন্তু আমাদের দেরিতে ফ্লোটিং মার্কেট পৌঁছানো আমাদের জন্য একটা আশীর্বাদই ছিল। দেরি হয়ে যাওয়ার ফলে ফ্লোটিং মার্কেটের গেট খুলে গিয়েছিল এবং আমরা ফ্লোটিং মার্কেট থেকে সোজাসুজি নৌকা নিয়ে চলে আসতে পেরেছিলাম গ্র্যান্ড প্যালেস। আর ফ্লোটিং মার্কেট থেকে নৌকা করে চাও ফ্রায়া নদীর উপর দিয়ে গ্র্যান্ড প্যালেস অবধি আসার অভিজ্ঞতা ছিল অনন্য।
ওই দিন এই পথ ধরে আসার সময় আমরা নিজের চোখে দেখেছিলাম কেমন করে চাও ফ্রায়া নদীর জলকে গেট দিয়ে বন্ধ করে এই ফ্লোটিং মার্কেটগুলোর জন্য ক্যানেল তৈরি করা হয়। এরপরে আমরা গ্র্যান্ড প্যালেসের সামনে পৌঁছে একটা ক্যাব রিজার্ভ করে চলে গিয়েছিলাম মার্বেল মন্দির দেখতে। এই মার্বেল মন্দিরও ভীষণ সুন্দর ছিল। এরপরে আমরা এখান থেকে একটা ক্যাব নিয়ে আবার গিয়েছিলাম চায়না টাউন নাইট মার্কেট। ওই দিন আমরা চায়না টাউন নাইট মার্কেট থেকে আমাদের হোমস্টেতে ফিরে আসার পর আমাদের হোমস্টের সামনের এলাকায় একটু ঘুরতে বেরিয়েছিলাম। ওখানে আমরা একটা মেলা দেখেছিলাম। আসলে এটিও একটি নাইট মার্কেটই ছিল। ব্যাংককে আপনি এরকম প্রচুর নাইট মার্কেট দেখতে পাবেন। সেই জন্যই ব্যাংককে যদিও আপনি একটু ভোরবেলা উঠে নাও বেরোতে পারেন তাও কোনো অসুবিধা নেই, কারণ রাত্রিবেলা এখানে প্রচুর অ্যাক্টিভিটি করার এবং নাইট মার্কেটে ঘোরার সুযোগ আপনি পাবেন। পরের দিন আমরা খুব ভোরবেলা উঠে বাস ধরে নিয়েছিলাম পাটায়া যাওয়ার জন্য। আর পাটায়া পৌঁছেই আমরা সবার প্রথমে চলে গিয়েছিলাম নংচো ভিলেজ বা নংনজ গ্রাম দেখার জন্য। এটি একটি গ্রীষ্মকালীন বাগান বা ট্রপিক্যাল গার্ডেন ছিল, মানুষের হস্তনির্মিত বাগান। এই জায়গা কিন্তু সত্যি বিস্ময়কর ছিল। এইরকম ঝুলন্ত বাগান আমি আগে কখনো দেখিনি। সত্যি কথা বলতে আমার এই নংনজ ট্রপিক্যাল গার্ডেন বা গ্রীষ্মকালীন বাগান ভীষণ ভালো লেগেছিল। আর এর ভিতরে আপনি একটি হাতির শো এবং আলকাজার শো দেখতে পাবেন। ওই দিন নংনজ ভিলেজ দেখার পর আমরা চলে গিয়েছিলাম বিগ বুদ্ধা মন্দির দেখতে। পাটায়ার বিগ বুদ্ধা মন্দির একটি অভূতপূর্ব সুন্দর মন্দির এবং পাটায়ার একটি মূল পর্যটন কেন্দ্র। ওই দিন পাটায়ার হোটেলে ফিরে এসে আমরা আমাদের হোটেলের কাছেই একটা নাইট মার্কেট ঘুরতে গিয়েছিলাম। ব্যাংককের মতোই পাটায়াতেও কিন্তু আপনি প্রচুর নাইট মার্কেট দেখতে পাবেন। পাটায়াতে আমরা যে নাইট মার্কেট গেছিলাম তা ব্যাংককের নাইট মার্কেট থেকে কিন্তু অনেক আলাদা ছিল। পরের দিন সকালে উঠে আমরা চলে গিয়েছিলাম কোরাল দ্বীপ বা কোরাল আইল্যান্ড দেখতে। এই কোরাল আইল্যান্ড বা কোরাল দ্বীপ দেখা আমাদের একটা 3 ঘন্টার ছোট্ট ট্রিপ ছিল। এখানে আমরা সি ওয়াক করেছিলাম। কোরাল দ্বীপ ঘুরে ফিরে এসে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আবার বাস ধরে বেরিয়ে পড়লাম ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে। পাটায়া থেকে ব্যাংককের যাত্রাপথ মাত্র 3 ঘন্টার ছিল। এখানে আমি আপনাদের একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু পাটায়ায় বেশ অনেকগুলো জায়গায় বাদ দিয়েছিলাম। যদি আপনি পাটায়ার সবগুলো জায়গা ঘুরে দেখতে চান এবং সমুদ্র সৈকত ভালো করে উপভোগ করতে চান তাহলে 3 থেকে 4 দিন আপনি পাটায়ার জন্য রাখতে পারেন। থাইল্যান্ড ভ্রমণে 5ম দিনে আমরা ব্যাংককেই ছিলাম, কারণ 4র্থ দিন রাতেই আমরা পাটায়া থেকে ব্যাংককে চলে এসেছিলাম। 5ম দিন আমাদের বিমান ছিল ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার জন্য। আমাদের বিমান খুব সকালে ছিল সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে। আমাদের হোমস্টে ডনমিয়ং আন্তর্জাতিক বিমানবন্দরের তো কাছে ছিল, কিন্তু সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে অনেকটা দূরে ছিল। ওই জন্য সেদিন আমাদের অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয়েছিল এবং সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছে বিমানে আমরা পৌঁছে গিয়েছিলাম ফুকেট। ফুকেট থাইল্যান্ডের একটি অতীব সুন্দর শহর। বলিউডের একটি গান আছে না, পেহেলি নজর মে প্যার হো গিয়া। ফুকেট শহরের সাথে আমাদের এমনটাই অভিজ্ঞতা হয়েছিল। ফুকেট শহরে পৌঁছে আমরা প্রথম দর্শনেই শহরটাকে ভালোবেসে ফেলেছিলাম। আমরা এয়ারপোর্ট থেকে ইন ড্রাইভার অ্যাপ ডাউনলোড করে ক্যাব বুক করে পৌঁছে গিয়েছিলাম আমাদের হোমস্টে। আমাদের হোমস্টে প্যাটং সমুদ্র সৈকতের খুব কাছে ছিল। প্যাটং সমুদ্র সৈকত এয়ারপোর্ট থেকে বেশ অনেকটা দূরে ছিল, কিন্তু এয়ারপোর্ট থেকে আমাদের হোমস্টে অবধি রাস্তাটা এতটাই সুন্দর ছিল, আমরা এই রাস্তাটাকে প্রচন্ড উপভোগ করেছিলাম। আমাদের কোনো ক্লান্তি হয়নি। হোমস্টেতে পৌঁছে আমরা বাইরে বেরিয়ে একটা স্থানীয় থাই রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম প্যাটং বিচ দেখার জন্য। ওই সময় ফুকেটে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। দুপুরের খাওয়া সম্পূর্ণ করে আমরা হাঁটতে হাঁটতে প্যাটং বিচের দিকে এগোতে থাকলাম। আর এইভাবে হাঁটতে হাঁটতে প্যাটং বিচের দিকে যেতে যেতেই আমরা একটা ট্যুর অপারেটরের অফিস থেকে আমাদের পরের 3 দিনের জন্য 3টে ট্যুর বুক করে নিয়েছিলাম। একটি ছিল ফিফি দ্বীপপুঞ্জের ট্যুর, একটি ছিল জেমস বন্ড দ্বীপপুঞ্জের ট্যুর এবং আরেকটি ছিল ফুকেট সিটি ট্যুর। এরপরে আমরা প্যাটং সমুদ্র সৈকতে পৌঁছে ওখানে স্নান করেছিলাম এবং প্রচন্ড এনজয় করেছিলাম।
সেদিন প্যাটং সমুদ্র সৈকতে স্নান করে প্যাটং সমুদ্র সৈকতের ধারে একটি স্থানীয় থাই রেস্টুরেন্ট থেকে পাদ থাই খেয়েছিলাম। পরের দিন আমরা যে ট্যুর অপারেটরের থেকে আমাদের এই 3 দিনের ট্যুর বুক করেছিলাম, তারাই সকালে আমাদের হোমস্টেতে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন ফিফি দ্বীপপুঞ্জের ট্যুরে যাওয়ার জন্য। গাড়ি আমাদেরকে এবং আরও অনেক পর্যটকদেরকে নিয়ে চলে এসেছিলেন ওনাদের ট্যুরিস্ট অপারেটিং সেন্টারে। এখান থেকে স্পিড বোটে করে আমরা চলে গিয়েছিলাম ফিফি দ্বীপ সহ আরও অনেকগুলি দ্বীপ ঘুরে দেখার জন্য। ফিফি দ্বীপপুঞ্জ ভ্রমণকালে আমরা ঘুরে দেখেছিলাম ফিফি ডন, খাই আইল্যান্ড, ভাইকিং কেভ, ফিফি লে, মাঙ্কি বিচ এবং মাইটন আইল্যান্ড। ফুকেটের সবগুলি ভ্রমণের মধ্যে আমার এই ফিফি দ্বীপপুঞ্জে ভ্রমণ সবচেয়ে ভালো লেগেছিল। আমি বলবো যদি ফুকেট ঘুরতে যান তাহলে ফিফি দ্বীপপুঞ্জের ভ্রমণ অবশ্যই করবেন। এটা আপনার জন্য সারা জীবন মনে রাখার মতন একটা ভ্রমণ হবে। পরের দিন আমরা গিয়েছিলাম জেমস বন্ড দ্বীপপুঞ্জ ঘুরে দেখার জন্য। ওই দিনও ভোরবেলা আমাদের ট্যুর অপারেটরের গাড়ি আমাদের হোমস্টে থেকে পিক আপ করতে এসেছিল এবং ওনাদের সেই ট্যুরিস্ট অপারেটিং সেন্টারে নিয়ে গিয়েছিলেন। আর সেখান থেকেই আমরা জাহাজে রওনা দিই জেমস বন্ড দ্বীপপুঞ্জগুলি ঘুরে দেখার জন্য। সেদিন আমরা জেমস বন্ড আইল্যান্ডের সাথে হং আইল্যান্ড, খাওপিংকান আইল্যান্ড, নাকা আইল্যান্ড, পানাক আইল্যান্ড এবং মুসলিম ভিলেজ দেখেছিলাম। সেদিন আমরা হং দ্বীপে কায়াকিংও করেছিলাম এবং পানাক দ্বীপে লাইমস্টোন কেভের ভিতরে ঢুকে অর্থাৎ লাইমস্টোন গুহার ভিতরে ঢুকে লাইমস্টোন কেভ কেমন করে তৈরি হয়েছে সেটা দেখেছিলাম। ওই দিনই অর্থাৎ আমাদের থাইল্যান্ড ভ্রমণের 7ম দিনে আমরা জেমস বন্ড দ্বীপপুঞ্জ থেকে ফিরে আসার পর গিয়েছিলাম ফুকেট বাংলা মার্কেট দেখার জন্য। মূলত এটিও একটি ফুকেটের নাইট মার্কেট। এই নাইট মার্কেটের মধ্যে আপনি ফুড মার্কেটও পাবেন আর এখানে আপনি বিভিন্ন রকমের থাই খাবার পাবেন। এই ফুকেট বাংলা মার্কেট আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর হ্যাঁ, এই ফুকেট বাংলা মার্কেট কিন্তু আমরা নিজেরাই টুকটুক বুক করে আমাদের হোমস্টে থেকে গিয়েছিলাম। পরের দিন অর্থাৎ আমাদের থাইল্যান্ড ভ্রমণের 8ম দিনে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম ফুকেট শহরটাকে ঘুরে দেখতে। আর অন্যান্য দিনের মতনই সেদিনও আমাদের ট্যুর অপারেটর আমাদের জন্য হোমস্টেতে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। ওই দিন সারাদিন আমরা ফুকেট শহরটাকে ঘুরে দেখেছিলাম। ওই দিন আমরা ফুকেট শহরে বিভিন্ন জায়গা দেখেছিলাম, যেমন করন ভিউ পয়েন্ট, সেটা ছিল পাহাড়ের একদম ওপরে। এরপরে আমরা গিয়েছিলাম টাইগার পার্কে, যেখানে আমরা আমাদের জীবনে প্রথমবার বাঘের গায়ে হাত দিয়েছিলাম, বাঘকে ছুঁয়ে দেখেছিলাম। এরপরে আমরা গিয়েছিলাম এলিফ্যান্ট পয়েন্টে, যেখানে আমরা হাতির চুমু খেয়েছিলাম। এরপরে আমরা গেছিলাম ফুকেটের বিগ বুদ্ধা মন্দির দেখতে, যেটা থাইল্যান্ডের সবচেয়ে বড় মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এরপরে আমরা গিয়েছিলাম ছলং মন্দির দেখতে, যেটাও ভীষণ সুন্দর ছিল। আর এই মন্দিরের ভিতরে ছিল ভীষণ সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি। এই মন্দিরের সবচেয়ে উপরের অংশ থেকে আপনি ফুকেট শহরের একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আর সত্যি কথা বলতে এখানেই আমাদের ট্যুর কিন্তু শেষ হয়েছিল। আপনি যদি এই ছলং মন্দিরের পরে এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে চান তাহলে যেতে পারেন। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ফুকেটে কার্নিভাল চলছিল, আর আমাদের সঙ্গে যতজন ট্যুরিস্ট ছিলেন তারাও অনেকেই এখানে ট্যুর সমাপ্ত করে বেরিয়ে গিয়েছিলেন কার্নিভাল দেখার জন্য। আমরা এই ট্যুরটা কন্টিনিউ করেছিলাম এবং ছলং টেম্পলের পর আমরা গিয়েছিলাম ক্যাশু নাট ফ্যাক্টরি বা কাজু তৈরির ফ্যাক্টরি দেখতে। এখানে কেমন করে ওনারা নিজে হাতে কাজু প্রসেস করেন সেটা আমরা দেখেছিলাম। এখানে আপনি বিভিন্ন রকমের জিনিস কেনাকাটা করার অপশনও পাবেন। আপনি চাইলে বিভিন্ন ফ্লেভারের কাজু কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন। এরপরে আমরা গিয়েছিলাম ফুকেট বিগ বি ফার্ম। এখানে মধু তৈরি করা ওনারা আমাদেরকে দেখিয়েছিলেন এবং আসল মধু কেমন করে চিনতে হবে সেটা ওনারা আমাদেরকে দেখিয়েছিলেন। আপনি চাইলে এখান থেকে আপনি অরিজিনাল বা আসল মধু কিনতেও পারেন। এরপরে ওনারা আমাদেরকে একটা সুভেনিয়ার দোকানে নিয়ে গিয়েছিলেন, যেখানে আমাদেরকে ফ্রিতে কফি খাওয়ানো হয়েছিল। এরপরে আমরা গিয়েছিলাম ফুকেট ওল্ড টাউন। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা শহর ছিল। এখানে আপনি প্রচুর পরিমাণে সিনো পর্তুগিজ ধরনের বাড়ি দেখতে পাবেন। এটা এখন কিন্তু মূলত একটি বাজার। আপনি চাইলে এখান থেকেও অনেক জিনিস কিনতে পারেন।
এখানে আপনি বেশিরভাগই পর্তুগিজ আদলের বাড়ি দেখতে পাবেন। এখানকার বেশিরভাগ বাড়ি কিন্তু এখন দোকানে কনভার্ট হয়ে গেছে। কিন্তু এই শহর, মূলত এই গলি আপনার ঘুরতে ভীষণ ভালো লাগবে। এরপরে আমরা আমাদের হোমস্টেতে ফিরে চলে এসেছিলাম এবং ফিরে আসার পর আমরা আরও একবার গেছিলাম ফুকেট বাংলা মার্কেট ঘোরার জন্য। পরের দিন অর্থাৎ আমাদের থাইল্যান্ড ভ্রমণের নবম দিনে আমাদের বিমান ছিল কলকাতা ফিরে আসার জন্য। আর ওই দিন সকালবেলা বেরিয়ে ফুকেটের সমুদ্রকে টাটা বাই বাই বলে বিমানে করে চলে এসেছিলাম আমাদের দেশ ভারতে ফেরত, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। ফুকেট থেকে অনেকে ক্র্যাবিতেও ঘুরতে যান এবং কেউ কেউ ক্র্যাবিতে একদিন বা দুদিন স্টেও করেন, কিন্তু আমাদের কাছে সময় কম ছিল, সেই জন্য আমরা ক্র্যাবি যেতে পারিনি। ফুকেট কিন্তু একটা ভীষণ সুন্দর শহর। ফুকেটে আপনার কম করে হলেও 6 থেকে 7 দিন কিন্তু দেওয়াই উচিত। আমরা যদি আর একদিন বেশি দিতে পারতাম তাহলে একদিন আমরা ফুকেট কার্নিভাল দেখতে যেতে পারতাম। আমি এটাই সাজেশন দেব যে ফুকেটে অন্ততপক্ষে আপনি একদিন এক্সট্রা রাখবেন। ওই এক্সট্রা একদিন আপনি আর কোনো প্ল্যান রাখবেন না, শুধু ফুকেট শহরটাকে ফিল করার জন্য রাখবেন, ফুকেট শহরটাকে ভালো করে অনুভব করবেন। আর যদি সেই সময় ফুকেট কার্নিভাল চলে তাহলে আপনি ফুকেট কার্নিভালও দেখতে যেতে পারবেন। এখন আমি আপনাদের সঙ্গে আমাদের এই 8 দিনের থাইল্যান্ড ভ্রমণের খরচটা ভাগ করে নেব। তবে এই খরচটা একটা রাফ আইডিয়া, এই খরচটা সম্পূর্ণভাবে আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি একটু লাক্সারি ভাবে ট্যুরটা করতে চান তাহলে খরচটা একটু বাড়বে, আর যদি আপনি খুব সস্তায় করতে চান তাহলে এটা কমতেও পারে। আমরা একটা মোটামুটি খরচের ট্যুর করেছিলাম, আপনি একটা রাফ আইডিয়া পেয়ে যাবেন ট্যুরটা প্ল্যান করার জন্য। অবশেষে আমার থাইল্যান্ড ভ্রমণের ভিডিও এখানেই সমাপ্ত হলো। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে নতুন জায়গায়। ভিডিওটা আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এই থাইল্যান্ড সিরিজের সবকটি ভিডিও আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং ভিডিওগুলি ভালো লাগলে নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারবর্গের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। অবশেষে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।